এবার জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, খতিয়ে দেখে ব্যবস্থা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও রূপন্তী সহ ১৮ জনের রায় ২রা ফেব্রুয়ারি। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দণ্ডের আশা দুদকের। আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না বলছে বিএনপি। জনগণের আস্থা ফেরাতে রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। এবং টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানকে আনা হচ্ছে ঢাকায়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারকে হত্যায় উস্কানি দেওয়ার দায় এনে এবার ২৫ শীর্ষ ব্যবসায়ীর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও শেখ হাসিনা সরকারের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ২০২৪ সালের ২২শে জুলাই গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সে সময়ের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন শীর্ষ ২৫ ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতিরা। এর মধ্যে উল্লেখযোগ্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এসালাম গ্রুপের সাইফুল আলম, লোটাস গ্রুপের আহমদ মোস্তফা কামাল, বিজিএমের সাবেক সভাপতি এম এ মান্নান কোচি। অভিযোগ গ্রহণ করে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। কিছু ব্যবসায়ী রূপী ফ্যাসিবাদী আওয়ামী দোসর স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায়। তারা কনফিডেন্স দিয়ে আসে, আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি। ২০২৪ সালের ২২ জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্ট সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিল আটকে দিয়েছে পুলিশ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের নিচে জড়ো হন জুলাই ঐক্যের শতাধিক নেতাকর্মী। তাদের দাবি, জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদকে অকার্যকর করেছিল এবং ১৪ দলের শরিকরা ক্ষমতার অংশীদার হিসেবে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তাদের বিচার করতে হবে। আগারগাঁও থেকে জুলাই ঐক্য মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে গেলে নির্বাচন ভবনের একটু দূরে ব্যারিকেড দেয় পুলিশ। পরে তাদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন। আমাদের সুস্পষ্ট কথা, জাতীয় পার্টির মতো কোন বাকশালীদের নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা বাকশালীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, আপনারা যদি সাবধান না হন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনাদেরও একই পরিণতি হতে সময় লাগবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ১৮ জনের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হবে ২রা ফেব্রুয়ারি। দুপুরে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন ঠিক করে। এদিন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ ১৮ জনের বিরুদ্ধে করা প্লট দুর্নীতির আরেক মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের শুনানির জন্য ১৮ জানুয়ারি ঠিক করে আদালত। এর আগে দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এরপর কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা পালকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় তিনি
আরও বলেন, তারা এমন একটা সংসদ চান যেখানে আর প্রশংসার স্তুতি বাক্য প্রচলন হবে না। সংসদ সদস্যরা জনগণ ও দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলবেন। সেই সংসদে বিরোধিতা থাকবে, কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির বাকি বদলে দিবে। গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কোনো নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে। যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। সেই জন্য বলি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিবিদদের উপর জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিকরা যদি এই সত্যটি উপলব্ধি করতে না পারে তাহলে তারা একসময় হারিয়ে যাবেন। দুপুরে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা। বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার? আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, অ্যান্ড থ্রু দি সিভিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছেন নেতাকর্মী ও স্বজনরা। সোমবার রাত 10টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। রাত 12:30টায় ডাবলুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু পরিবারের দাবি, আটক করার পর তাকে নির্যাতন করা হয়েছে। এই হত্যা পরিকল্পিত। ঘটনা প্রতিবাদে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মিয়ানমার থেকে আরাকান আর্মির ধাওয়ায় পালিয়ে আসা 53 বিচ্ছিন্নতাবাদীর মধ্যে 52 জনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সীমান্তে ছুটে আসা গুলিতে বিদ্ধ শিশু আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। শনিবার সকালে নাফ নদী পার হয়ে টেকনাফের হোয়াইকং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির 53 জনকে আটক করে। এ ঘটনার পরে বিজিবির হোয়াইকং বিওপির নায়েক সরওয়ারুল মুস্তফা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করে। এদিকে স্কুল ছাত্রী আফনান গুলিবিদ্ধ ও মাইন বিস্ফোরণে জেলে হানিফের পা বিচ্ছিন্নের ঘটনায় আতঙ্ক কাটছে না টেকনাফবাসী। তারা বলছেন, নিয়মিত এরকম ঘটনাকে সহজভাবে না নিয়ে সীমান্তের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকে। এদিকে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। অন্যদিকে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে লোভনীয় চাকরির প্রলোভন সহ বিভিন্ন উপায়ে প্রতারণা করে আসছে একটি চক্র। এছাড়া প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ চক্রটি বিদেশে পাচার করতে বলেও জানিয়েছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি সাইবারের উপ পুলিশ কমিশনার বলেন, ভিওআইপি গেটওয়ে সহ প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 চীনা নাগরিক সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরিচিত কারো সাথে বিকাশের মাধ্যমে লেনদেন করা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর বসুন্ধরা ও উত্তর এলাকা থেকে সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে 51,000-এর বেশি সিম, 21টি গেটওয়ে মেশিন, 5টি ল্যাপটপ সহ বিভিন্ন অবৈধ যন্ত্রাংশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই অপারেশন আমরা 1 সপ্তাহ ধরে করে আসছি। আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি। আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টোটাল অপারেশন করে আমরা 5টি ল্যাপটপ, 51,251টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টির মতো মোবাইল, 47টি মোবাইল এবং 2টি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশি বিদেশি আমরা 8 জন নাগরিককে গ্রেফতার করেছি। ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে
আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ মোট 61.80% থেকে 43.43% নেমে এলো। তাতে আমদানি করা 30,000 টাকার বেশি দামের স্মার্টফোনে 5,500 টাকা সাশ্রয় হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আশা করছে। এছাড়া মোবাইল ফোন সংযোজনকারী কোম্পানির আমদানি করা উপকরণের ওপর শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তাতে দেশে সংযোজন করা 30,000 টাকার বেশি দামের মোবাইল ফোনে 1,500 টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে এনবিআর। মঙ্গলবার দুটো আলাদা প্রজ্ঞাপনে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত জানানো হয়। বার্ষিক বিক্রয় সম্মেলন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবায় তাদের 40তম বছরে পদার্পণ করল। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 3,500 বিক্রয় প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি এম এ হাসান জানান, হাজার হাজার কর্মীর কঠোর পরিশ্রমের পাশাপাশি চিকিৎসক সমাজের আস্থা ও দীর্ঘদিনের সহযোগিতার প্রতিফলন এই 40 বছর। সামরিক হামলার কথা ভাবার পাশাপাশি ইরানের উপর চাপ প্রয়োগে দেশটির সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প ঘোষণা দিয়ে বলেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্য আমদানিতে তিনি 25% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো চীন, এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। অন্যদিকে ইরানে সামরিক হামলার কথা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধ না চাইলেও ইরানও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলমান অস্থিরতায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বলে জানাতেন। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলমান সংঘর্ষ সংঘাতে ইরানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 600। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।